মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ এই দুটো ফান্ডের নাম আশা করি আপনি শুনেছেন, কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায়, বুঝতে পারে না তারা মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করবে নাকি ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করবে। অর্থাৎ এই দুটো ফান্ডের মধ্যে কোনটা তাদের জন্য বেস্ট, কারণ দুটো ফান্ড দেখতে কিন্তু একই রকম হলেও রিটার্নে কিন্তু একটা বিশাল বড় পার্থক্য আসে। আর আপনি যখন নিজে শিফটিং করবেন সেটাতে যে কস্ট পড়বে, ফান্ড ম্যানেজার যদি নিজে শিফট করে অর্থাৎ ফান্ডের ইন্টারনাল কোনো শিফটিং হয়, সেক্ষেত্রে কিন্তু তার কোনো রকম চার্জ আপনার উপর পড়বে না। এই কারণেই কিন্তু রিটার্নের একটা বিশাল বড় পার্থক্য হয়। এবার আপনি যদি কনফিউজ থাকেন, বুঝতে না পারেন যে মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন না ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আজকে এই ভিডিওটা পুরো কিন্তু দেখতে হবে। তাহলে ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপ সম্পর্কে যে কনফিউশনটা আপনার রয়েছে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। কোনটা কাকে স্যুট করে সেটা আপনি বুঝতে পারবেন, এবং কোনটা স্টেবল রিটার্ন দেবে এবং কোনটা অ্যাগ্রেসিভ ইনভেস্টারদের জন্য একদম পারফেক্ট সেটা আপনি জানতে পারবেন। আবার সেই সাথে অনেকেই ভাবে যে একজন ফান্ড ম্যানেজার যদি মাল্টি ক্যাপে বা ফ্লেক্সি ক্যাপে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ তিনটেতেই ডাইভার্সিফাই করে রাখে, তাহলে এই ডাইভার্সিফিকেশান তো আমরা নিজেরাও করতে পারি, নিজেরাও ডিরেক্ট স্মল ক্যাপ ফান্ডে, মিড ক্যাপ ফান্ডে এবং লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই যে ফান্ড ম্যানেজারের শিফটিং এবং আপনার শিফটিং, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে এটাও কিন্তু আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। অর্থাৎ ওভারঅল এই সমস্ত পয়েন্টগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন বাস্তবেই আপনার জন্য কোনটা বেস্ট এবং কোনটা বাস্তবে বেশি লাভজনক। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরায়, ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল, অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল is SEBI registered, APMI registered and AMFI registered. I have also done some NISM certification like equity derivative, commodity derivative, currency derivative, PMS and MFD. আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান এবং বুঝতে পারছেন না কোন স্কিমটা আপনার জন্য বেস্ট, তাহলে আপনি চাইলেই কিন্তু পিএইচডি ক্যাপিটালের সহযোগিতায় পিএইচডি ক্যাপিটালের মাধ্যমে ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারেন। আর এই ইনভেস্টমেন্ট জার্নিতে কোনো রকম সহযোগিতার প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। আর গুগল প্লে স্টোর থেকে আমাদের পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে তারপরে কিন্তু এই অ্যাপের মাধ্যমেই আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোর থেকে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যাই। আজকে মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ এই দুটোর যে কনফিউশন সেটা আমরা দূর করব। তো ভিডিওর শুরুতেই আমরা এবার জেনে নেব যে মাল্টি ক্যাপ ফান্ড কী এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড কী। প্রত্যেকটা ফান্ড তৈরি হওয়ার পিছনে কিন্তু থাকে সেবির কিছু রুলস রেগুলেশন। ঠিক সেই রকমই মাল্টি ক্যাপ ফান্ডটি তৈরি হয়েছে এমনই রুলস রেগুলেশনের মাধ্যমে, যেখানে সেবির গাইডলাইনে রয়েছে যে লার্জ ক্যাপে 25%, মিড ক্যাপে 25% এবং স্মল ক্যাপে 25% আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে বাধ্যতামূলক। তাহলে 75% তো এদিকে চলে গেল। এরপর বাকি যে 25% রয়েছে সেই 25% ফান্ডের উপর ফান্ড ম্যানেজারের রয়েছে ফ্লেক্সিবিলিটি, স্বাধীনতা। অর্থাৎ ফান্ড ম্যানেজার নিজের অ্যানালাইসিস অনুযায়ী এবং কোথায় সে অপরচুনিটি দেখতে পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে এই মাল্টি ক্যাপের মূল বৈশিষ্ট্যই হচ্ছে সেবি গাইডলাইন্সের বাধ্যবাধকতা, অর্থাৎ 25% করে প্রত্যেকটা ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট করতেই হবে। আর অন্যদিকে যদি আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ড জানতে চান তাহলে বলবো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রয়েছে ফান্ড ম্যানেজারের ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ এখানে কোনো ক্যাটাগরিতে ইনভেস্টমেন্টের জন্য ম্যান্ডেটরি কোনো রকম রুলস রেগুলেশন নেই, সেবির কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই যে এত পার্সেন্টেজ এই ক্যাপে ইনভেস্টমেন্ট করতেই হবে। ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার তার নিজের অ্যানালাইসিস অনুযায়ী সে সম্পূর্ণ ক্ষেত্রে অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে যেখানে সে অপরচুনিটি দেখবে তখন কিন্তু সেখানে সময়ের সাথে সাথে শিফট করতে পারে। অর্থাৎ
মার্কেট ভ্যালুয়েশন দেখে, মার্কেট কন্ডিশন দেখে রিস্ক কমানোর জন্য এবং রিটার্ন বাড়ানোর জন্য ফান্ড ম্যানেজার নিজের মতো করে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং মাল্টি ক্যাপ ফান্ডের মধ্যে যে পার্থক্যগুলো মূলত রয়েছে এবার একবার দেখে নেব। প্রথম পার্থক্য সেবি অ্যালোকেশন, অর্থাৎ মাল্টি ক্যাপের ক্ষেত্রে সেবি নির্দিষ্ট করে দিয়েছে 25% করে করে প্রত্যেকটা ক্যাপে ইনভেস্টমেন্ট করতেই হবে, সেটা বিয়ার মার্কেট হোক বা বুল মার্কেট হোক। কিন্তু ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে এরকম কোনো অ্যালোকেশন সেবি দেয়নি। দ্বিতীয় পার্থক্য রিটার্ন প্যাটার্নে, অর্থাৎ মাল্টি ক্যাপ ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে শর্ট টার্মের জন্য এটা কিন্তু ভীষণই ভোলাটাইল, কিন্তু রিটার্নটা অতটা স্টেবল নয়। অন্যদিকে যদি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্নের হিসাব করা যায় তাহলে দেখা যাচ্ছে ফান্ড ম্যানেজার যেহেতু মার্কেট কন্ডিশন দেখে সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করে ইনভেস্টমেন্ট করছে, তাই এক্ষেত্রে রিটার্নটা কিন্তু কনসিস্টেন্ট থাকে। এরপর যদি আপনি রিস্কের ব্যাপারে আসেন তাহলে দেখুন মাল্টি ক্যাপ ফান্ডে যেহেতু সেবির রুলস রেগুলেশন অনুযায়ী 25% স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতেই হবে, 25% মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতেই হবে, তাই শর্ট টার্মের জন্য কিন্তু এক্ষেত্রে রিস্ক প্রচণ্ড হাই। আবার অন্যদিকে যদি ফ্লেক্সি ক্যাপের প্রসঙ্গ আসে তাহলে দেখা যাবে সেক্ষেত্রে যেহেতু ফান্ড ম্যানেজারের উপর কোনো রকম নিয়ম চাপিয়ে দেওয়া হয়নি, সেক্ষেত্রে সেই ফান্ড ম্যানেজার কিন্তু মার্কেট কন্ডিশন দেখে সে আলাদা আলাদা ক্যাপে কিন্তু শিফট করছে, তাই এক্ষেত্রে রিস্ক কিন্তু মডারেট। ওভারঅল এই সমস্ত পয়েন্টগুলো বিচার করে আমরা যদি দেখি তাহলে মাল্টি ক্যাপ ফান্ডে কিন্তু বিয়ার মার্কেটে পারফরমেন্স খুব খারাপ হবে, বিয়ার মার্কেটে ভীষণই দুর্বল হয়ে পড়ে। আর ফ্লেক্সি ক্যাপের কথা যদি আসে তাহলে ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে বিয়ার মার্কেটে যদি ফান্ড ম্যানেজার দেখে যে স্মল ক্যাপ মিড ক্যাপ ভালো পারফর্ম করছে না, সে তাহলে লার্জ ক্যাপে শিফট করে যায়, তাই সেক্ষেত্রে কিন্তু রিস্কটা অনেকটা কম, অর্থাৎ মাল্টি ক্যাপের মতো অতটা ভোলাটাইল হয় না। ঠিক তেমনই বুল মার্কেটে কিন্তু মাল্টি ক্যাপ ফান্ড ভীষণ ভালো পারফর্ম করে, স্মল ক্যাপ মিড ক্যাপে ভীষণ ভালো গ্রোথ দেখা যায়, তাই রিটার্নটাও খুব ভালো পাওয়া যায়। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রেও যেদিকে মার্কেটের গ্রোথ বেশি থাকবে ফান্ড ম্যানেজার সেই দিকেই কিন্তু ঝুঁকবেন, অর্থাৎ ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে গ্রোথ কিন্তু ব্যালেন্সড করে চলছে ফান্ড ম্যানেজার। তাহলে ওভারঅল একটা পয়েন্টে আমরা আসতে পারি, যদি আমরা সমস্ত কিছু বিচার করে দেখি, আপনি যদি শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন আর আপনি যদি মডারেট রিস্ক টেকার হন তাহলে আপনার জন্য ফ্লেক্সি ক্যাপ বেস্ট। কিন্তু আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ 10 বছরের বেশি টাইম পিরিয়ড আপনি ইনভেস্টমেন্ট করে থাকতে পারবেন আর ভোলাটিলিটিটা সহ্য করার মতো আপনার মন মানসিকতা আছে, তাহলে আপনার জন্য মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু একদম বেস্ট। কারণ মাল্টি ক্যাপ ফান্ড শর্ট টার্মের জন্য ভোলাটাইল হলেও লং টার্মে গিয়ে কিন্তু খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারবে। তবে এক্ষেত্রে আপনার মন কিন্তু খুব শক্ত করতে হবে, আপনার অল্প ভোলাটিলিটিতেই ভেঙে পড়লে চলবে না। তাহলে আপনারা তো বুঝেই গেলেন মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে কার কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত। তবে অনেক ইনভেস্টাররা এটাও বলেন যে আমরা নিজেরা যদি ইনভেস্টমেন্ট করি, অর্থাৎ যেহেতু সেবির রুলস রয়েছে স্মল ক্যাপ মিড ক্যাপ এবং লার্জ ক্যাপে 25% করে মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করতেই হবে, তাহলে আমরা তো নিজে থেকেই 25% আমাদের কাছে যে ক্যাপিটাল আছে তার 25% আমরা মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করলাম, বাকি কিছুটা পার্সেন্টেজ আমরা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করলাম, কিছুটা পার্সেন্টেজ আমরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করলাম, তাহলে সেই তো মাল্টি ক্যাপের মতোই ডাইভার্সিফাইড হয়ে গেল আমাদের পোর্টফোলিও। তো এবার এই ধরনের মানসিকতা যে সমস্ত ইনভেস্টারদের রয়েছে আমি তাদের জন্য কয়েকটা সমস্যার কথা বলবো, যে সমস্যাগুলো আপনি যদি আগে থেকে না জানেন, পজিশন নেওয়া হয়ে যায় অর্থাৎ ইনভেস্টমেন্ট করা হয়ে যায়, তাহলে পরবর্তীতে কিন্তু এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হতে পারে। তো এই প্রবলেমের মধ্যে ফার্স্ট প্রবলেম হচ্ছে এক্সপেন্স রেশিও, অর্থাৎ আপনি যখন লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন, মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু তিনটে আলাদা আলাদা স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য তার এক্সপেন্স রেশিও আলাদা আলাদা দিতে হবে। তার সেক্ষেত্রে আপনার এক্সিট লোড থাকবে, এন্ট্রি লোডও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্কিমের মধ্যে থাকে, এবং সেই সাথে আপনি তো ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছেন। তো প্রথমেই আপনি ধরুন মার্কেটে এখন বর্তমানে খুবই ভোলাটাইল, স্মল ক্যাপ মিড ক্যাপ ভালো পারফর্ম করছে না, এক্ষেত্রে আপনি
যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপে যে ইনভেস্টমেন্টটা করে রেখেছেন সেটা যদি সেল করে দেন, সেল করার পরে আপনি লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে দেখা যাবে যখনই আপনি সেল করছেন সেক্ষেত্রে 1 বছরের মধ্যে হলে এক্সিট লোড থাকছে, এক্সপেন্স রেশিও থাকছে এবং আপনি সেল করা মানেই কিন্তু ট্যাক্স ট্রিগার হওয়া। এক্ষেত্রে 1 বছরের মধ্যে যদি আপনি সেল করেন সেক্ষেত্রে শর্ট টার্মের জন্য যে ট্যাক্স লাভ রয়েছে সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। আবার অন্যদিকে 1 বছরের পরে যদি করেন তাহলে সেই 1 বছরের থেকে বেশি সময় অবধি যে ট্যাক্স আপনাকে দিতে হবে সেই ট্যাক্সটা তো আপনার কাছ থেকে সরকার নেবেই, সেটা আপনাকে দিতেই হবে। কিন্তু যদি আপনি মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করে থাকেন সেক্ষেত্রে মাল্টি ক্যাপ ফান্ডের মধ্যে ফান্ডের যদি ইন্টারনাল কোনো চেঞ্জেস হয়, ইন্টারনাল কোনো শিফটিং হয় যেটা ফান্ড ম্যানেজার করছে, তার চার্জেস কিন্তু কোনোভাবেই কোনো ইনভেস্টারের উপর আসে না। তো এক্ষেত্রে আপনি যদি এক্সপেন্সের কথা চিন্তা ভাবনা করেন তাহলে এক্ষেত্রে মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করার থেকে আপনার আলাদা করে পোর্টফোলিও ডাইভার্সিফাই করলে খরচ অনেক বেশি হবে, আর খরচটা যখনই বেশি হবে তখনই কিন্তু সেই সাথে আপনার রিটার্নটাও অনেকটা কমে যাচ্ছে। এরপর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো টাইমিং। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টাররা সঠিক টাইমিং করতে পারেন না। 80% ইনভেস্টারই ভুল টাইমে সেল করেন, আবার ভুল টাইমে বাই করেন। অর্থাৎ আপনি যখন দেখলেন যে লার্জ ক্যাপ খুব ভালো রিটার্ন দিচ্ছে, স্মল ক্যাপ এবং মিড ক্যাপে একটা বিশাল ভোলাটিলিটি চলছে, তখন সেক্ষেত্রে আপনার ইউনিটটাকে আপনি কম দামে সেল করে দিলেন। সেল করে দেওয়া মাত্রই কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে সমস্ত ক্রেডিট হচ্ছে না পুরো ফান্ডটা। এবার সেটা ফান্ড আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার পরে তারপরে যখন আপনি আবার লার্জ ক্যাপে বাই করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে লার্জ ক্যাপের যে স্কিমে আপনি বাই করবেন সেটা হয়তো সেই 2-3 দিনের মধ্যে আরও ন্যাবটা আরও বেড়ে গেছে। তাহলে একে তো আপনি লস করে সেল করলেন এবং তারপরে আবার কেনার সময়ও আপনাকে হাই দামে কিনতে হচ্ছে। তাহলে ওভারঅল সঠিক টাইমিং কিন্তু আপনি করতে পারবেন না, যেটা একটা ফান্ড ম্যানেজার করতে পারে। অধিকাংশ সাধারণ ইনভেস্টাররা করে ঠিক উল্টোটা। যখন স্মল ক্যাপ খুব ভালো পারফর্ম করে তখন তারা হাই ন্যাভে ইউনিট বাই করছে, এরপর মার্কেট যখন ক্র্যাশ করে তখন প্যানিক করে সেল করে দেয়। এরপরে যে সমস্যা সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওর যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা কিন্তু আপনি নষ্ট করে ফেলতে পারেন। আপনি যখন নিজে ইনভেস্টমেন্ট করবেন তখন লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে সঠিক ব্যালেন্স করতে পারবেন না। অনেক সময় কিন্তু ওভারলোড হয়ে যায় এবং অনেক সময় পোর্টফোলিওতে কিন্তু ওভারল্যাপিংয়ের প্রবলেমও দেখা যায়। দেখা যাচ্ছে আপনি এমন কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন, সেই স্কিমে যে যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা রয়েছে এরপরে দ্বিতীয় যে স্কিমে ইনভেস্টমেন্ট করছেন, আপনি না জেনে না বুঝে যখন ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও ওভারল্যাপিং হওয়ার চান্সেসও অনেকটা বেড়ে যায়। কারণ আপনি হয়তো আলাদা আলাদা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আলাদা আলাদা কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করছেন। এবার আলাদা আলাদা স্কিমে ইনভেস্টমেন্ট করলেও সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আন্ডারলাইন যে কোম্পানি সেই কোম্পানিগুলো ম্যাক্সিমাম সেম হয়ে যায়। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে পোর্টফোলিওতে আলাদা স্কিম তো রয়েছে কিন্তু সঠিকভাবে ডাইভার্সিফাই হচ্ছে না। কিন্তু একজন ফান্ড ম্যানেজারের যদি এটা দায়িত্ব থাকে তাহলে সেই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স, নলেজ এবং স্কিলের কারণে সে কিন্তু সঠিকভাবে ডিসিপ্লিন মেনটেন করে এবং সঠিক ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা কিন্তু তার কাছে থাকে। এবার সমস্যাগুলো তো আমরা জানলাম, কিন্তু সমস্যা জানলেই তো শুধু হবে না, আমাদেরকে জানতে হবে যে সেলফ ডাইভার্সিফাইড করার থেকেও মাল্টিক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা কেন বেটার, কেন বেশি লাভজনক। প্রথমত আপনাকে কিন্তু কোনো রকম বাই সেল করতে হচ্ছে না, এটা সম্পূর্ণই করছে ফান্ড ম্যানেজার। তাই এর যে খরচ সেই খরচ কিন্তু কোনোভাবেই আপনাকে বিয়ার করতে হচ্ছে না। আপনার যে ইনভেস্টমেন্ট তার উপরে এর অতিরিক্ত চার্জ কিন্তু পড়ছে না। এর সাথে সাথে আপনি কিন্তু অনেকটা ট্যাক্সও বাঁচাতে পারছেন। অর্থাৎ আপনি যখন নিজে সেল করবেন তখন কিন্তু ট্যাক্স ট্রিগার হবে, ট্যাক্স দিতে হবে, কিন্তু ফান্ড ম্যানেজার সেল করলে সেই ট্যাক্স কিন্তু আপনার উপর কখনোই পড়ছে না। এছাড়াও আপনি মার্কেটে যখন অতিরিক্ত ভোলাটিলিটি দেখবেন তখন কিন্তু আপনি নিজেকে ঠিকভাবে ধরে রাখতে পারবেন না, আর তখনই কি হবে, আপনি সেল করে দিতে চাইবেন এবং যখনই আপনি ইউনিট সেল করবেন তখনই কিন্তু 1 বছরের মধ্যে হলে আপনার এক্সট্রা 1% এক্সিট লোড কাট হবে।
এবার এর ক্ষেত্রে দেখা যাচ্ছে খরচাটা বেশি হয়েছে, কিন্তু সেম কাজটা যদি ফান্ড ম্যানেজার করেন সেই স্কিমের, অর্থাৎ সেই ফান্ডের যদি ইন্টারনাল কোনো ট্রানজ্যাকশন হয় তার দায়ভার কোনোভাবেই আপনার উপর পড়বে না, তাহলে এক্ষেত্রেও আপনার খরচটা অনেকটা বাঁচছে। সর্বোপরি আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে একটা ইমোশনাল ডিসিশন নিয়ে থাকি। সাধারণ ইনভেস্টাররা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভীষণ ইমোশনাল হয়, তারা সাইকোলজিক্যালি সঠিক ডিসিশন কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 80% ইনভেস্টাররা নিতে পারেন না, তারা ইমোশনালি ডিসিশন নেন। কিন্তু ফান্ড ম্যানেজার যখন একটা ডিসিশন নেবে তখন কিন্তু তার ডিসিশন নেয়ার আগে বিভিন্ন প্যারামিটার চেক করবেন, চেক করার পর তারপরেই কিন্তু তিনি ডিসিশনটা নেবেন। তাহলে এক্ষেত্রে নো ইমোশনাল মিস্টেক। এছাড়াও আপনি নিজে যখন আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে যাবেন তখন কিন্তু অতটা প্রফেশনালিজম থাকবে না, যেটা একটা ফান্ড ম্যানেজার করলে সেক্ষেত্রে প্রফেশনাল অ্যালোকেশন থাকবে, ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট থাকবে। অর্থাৎ সর্বোপরি আমরা একটা কথাই বলতে পারি, যদি আপনার অল্প ইনভেস্টমেন্ট থাকে, আপনি এসআইপি করতে চান যে একটা মিনিমাম অ্যামাউন্ট প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করবেন, আপনার নলেজ কম থাকে, তাহলে মাল্টি ক্যাপ ইনভেস্টমেন্ট ইজ বেস্ট, আইদার মাল্টি ক্যাপ অর ফ্লেক্সি ক্যাপ। আপনি যতই নলেজেবল হন না কেন এই খরচাটাকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ হবে নিজে পোর্টফোলিও আলাদা আলাদাভাবে ডাইভার্সিফাই করার থেকে মাল্টি ক্যাপ ফান্ডে বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা। এবার যদি আপনি ভাবেন যে তাহলে আপনি মাল্টি ক্যাপে বা ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট তো করবেন, কিন্তু আপনার জন্য কোনটা বেস্ট? আপনি যদি বিগিনার হন এবং আপনি যদি মডারেট রিস্ক টেকার হন তাহলে আপনার জন্য ফ্লেক্সি ক্যাপ বেস্ট। আর আপনি যদি এক্সপিরিয়েন্সড হন কিংবা আপনার যদি রিস্ক টেকিং ক্ষমতা অনেকটা হাই থাকে, আপনি যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন এবং সেই সাথে আপনার হাতে যদি মিনিমাম 10 বছর সময় থাকে, তাহলে আপনার জন্য মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু বেস্ট। আপনি ইনভেস্টমেন্ট তো মাল্টি ক্যাপে করতেই পারেন 2 বছর 3 বছর 4 বছরের জন্য, কিন্তু একটা খুব ভালো রিটার্নের আশা যদি আপনি করেন তাহলে মিনিমাম আপনাকে 10 বছর ওয়েট করতেই হবে, তবে গিয়ে দেখা যাবে একটা খুব সুন্দর দুর্দান্ত রিটার্ন আপনি এই মাল্টি ক্যাপ ফান্ড থেকে জেনারেট করতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই পুরো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপের যে কনফিউশন সেটা দূর হয়ে গেল, এবং মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করা বেটার নাকি আপনি নিজে সেলফ ডাইভার্সিফাই করবেন আপনার পোর্টফোলিওকে সেটা বেটার, সেটাও আশা করি সমস্ত রকম কনফিউশন দূর হয়ে গেল। তাহলে বন্ধুরা, আপনারা যদি নিজেরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে তো খুব ভালো, এই সমস্ত ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন আপনার জন্য কোনটা বেস্ট। আর আপনারা যদি পিএইচডি ক্যাপিটালের সহযোগিতা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে ভুলবেন না। আপনাদের পাশে পিএইচডি ক্যাপিটাল সদা সর্বদা রয়েছে, শুধুমাত্র নম্বরটা ডায়াল করুন এবং কল করুন, আমাদের হেল্প আপনি সেই সময়ই পেয়ে যাবেন। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো, আপনারা অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।